সবাইকে স্বাগত। ক্লাস 10 এর আমরা আজকে নতুন একটা চ্যাপ্টার শুরু করি। অধ্যায় কোষে দেখি 19। চ্যাপ্টারটা হচ্ছে বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত বাস্তব সমস্যা। তো ঘনবস্তু সম্বন্ধে আমাদের আইডিয়া আছে, তা আমি আরেকবার একটু বুঝিয়ে দিচ্ছি। আমাদের সব জিনিসকে আমরা মাত্রা দিয়ে মাপি। এগুলোকে কি বলি আমরা? না তল। কটা তলের উপর বস্তুটা আছে। যেমন যখন দুটো তল থাকে, অর্থাৎ দুটি মাত্রা দিয়ে যখন কোনো বস্তুকে মাপছি, তখন তার দুটোই তল আছে। কি তল? না দুটো তল তো বলে দিলাম না, একটা তল আছে ওয়াই অ্যাক্সিসে আর একটা তল আছে এক্স অ্যাক্সিসে। এইটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস। আর এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস কি? না কোনো বস্তু এইরকম একটা তলে আছে আর এইরকম একটা তলে আছে। এইটা দুটো তল। এই দুটো তলে যখন কোনো বস্তু আছে তাকে আমরা বলছি দ্বিমাত্রিক বা 2D চিত্র। এই যে জ্যামিতিক চিত্রটা এঁকেছি, এর একটা দৈর্ঘ্য আছে, ওর একটি প্রস্থ আছে। বর্গক্ষেত্রের ক্ষেত্রে দৈর্ঘ্য আর প্রস্থ কি হচ্ছে? সমান হচ্ছে। তাহলে দৈর্ঘ্য প্রস্থ সমানের সাথে কিছু যায় আসে না। আমার কি হচ্ছে? না আমার একটা এইদিকে উচ্চতা পাচ্ছি আর এইদিকে একটা দৈর্ঘ্য পাচ্ছি, তার মানে আমি দুটো মাপ পাচ্ছি। যখন কোনো বস্তু দুটো মাত্রা পাচ্ছি তখন তাকে আমরা কি বলছি? দ্বিমাত্রিক চিত্র। ঠিক যখন ওইরকমই একটা জিনিস যার আমরা তিনটে মাত্রা পেয়ে যাচ্ছি, এরকম আছে আবার এরকম আছে, অর্থাৎ কোন একটা বক্স, যেমন ধরো এটি একটি বক্স। এই বক্সটার কি হচ্ছে, আমরা যদি শুধু ওপরটা দেখতাম তাহলে আমরা দেখতাম এইটা একটা মাপতে পারবো আর এইটা একটা মাপতে পারবো, তাহলে এটা দুটো জিনিস মাপা যাচ্ছে। তখন এটা কি হয়ে যেত? দ্বিতলীয় চিত্র। যখনই আমরা এইভাবে নিচ্ছি তখন একটা এইটা মাপতে পারছি, এটা মাপতে পারছি আর এইটাও মাপতে পারছি। তো এইটা যখন তিনটে জিনিস মাপতে পারছি তখন এটা হয়ে গেল ত্রিতলীয় চিত্র বা ত্রিমাত্রিক চিত্র বা 3D কোন 3D পিকচার। তাহলে এর এই একটা মাপ আছে, এই একটা মাপ আছে, ও এই যে ভেতরের দিকে গভীরতা বলি, উচ্চতা বলি, যে কোনো একটা হবে। তাহলে এই তিনটে জিনিস মাপতে পারছি। তো এইগুলোকে আমরা বলি কি? ত্রিমাত্রিক চিত্র। আর এদেরকে আমরা নাম দিয়েছি কি? না ঘন বস্তু। হয়েছে? তো ঘন বস্তু কি কি আছে আমরা জানি। একটা একটা করে দ্বিমাত্রিক চিত্র থেকে আমরা ঘন বস্তুতে যাই, তাহলে বুঝতে সুবিধা হবে। তাহলে আছে আমার কাছে কি? না এই একটি আয়তক্ষেত্র। আয়তক্ষেত্র, আমরা আয়তক্ষেত্র চিনি। আয়তক্ষেত্রের একটি দৈর্ঘ্য একটি প্রস্থ থাকে। ঠিক এই আয়তক্ষেত্রটাকে যদি আমি এই বোর্ড থেকে এইভাবে টেনে তুলে আনবো, যখন তার সাথে কিছু লেগে থাকবে তাহলে সেটা একটি বেড়ে যাবে, বেড়ে একটি বক্সের আকার নেবে। এই যে বক্সের আকার নিল, এই যে বক্সের আকার নিল, এটি একটি ত্রিমাত্রিক চিত্র হয়ে গেল। তখনই কি হয়ে গেল? এইটা এর দৈর্ঘ্য, এটা এর প্রস্থ ও এটা এর গভীরতা হলো। তাহলে তিনটে জিনিস মাপতে পারছি। যখনই আমরা তিনটে জিনিস মাপতে পারবো, সে একটা স্থান জুড়ে বসে থাকবে। যখন একটি মাত্র একটাই তলে, এই যে এই তলটার উপর বসেছিল, তখন এই একটা জায়গা ঘিরছিল, তাকে আমরা বললাম ক্ষেত্র। এই ক্ষেত্রটা ঘিরে বসেছিল, তাই জন্য আমরা তখন বের করতাম কি? ক্ষেত্রফল। তো যখন এই ক্ষেত্র থেকে বেরিয়ে উঠে এলো, তখন সে কি হলো? না সে একটা অনেকটা জায়গা নেওয়া শুরু করলো। যখনই এই জায়গাটা বেশি নিল তখনই আমরা তার বলে দিলাম আয়তন। কি হয়ে গেল? আয়তন। তাহলে এই বস্তুটা এখন কি নিয়ে বসে আছে? একটি নির্দিষ্ট আয়তন নিয়ে বসে আছে, তখন তার আয়তন বের করতে হবে। তাহলে আমরা এই একটি বস্তুর আয়তন বের করতে পারি। তাহলে এটার যখন দ্বিমাত্রিক চিত্র ছিল তখন এর নাম ছিল আয়ত ক্ষেত্র, তাই তো? ক্ষেত্র নিয়ে বসেছিল। যেই একটি এর আয়তন এসে গেল তখন এর নাম হয়ে গেল আয়ত ঘন। ঘন কথাটা আমরা কখন ব্যবহার করি? যখন তিনটে একই এককের তিনটে রাশিকে গুণ করি, তখন আমরা লিখি ঘন একক। একটা রাশির সাথে আরেকটা রাশি সেম এককের গুণ করলে আমরা লিখি বর্গ একক। যখনই তিনটে একই এককের রাশিকে গুণ করি তখন লিখি ঘন একক। তাহলে এটা কি হয়ে গেল? আয়ত ঘন। এই ঘন কথাটা কিভাবে এলো বোঝা গেল। তাহলে এর আয়তন কত হবে? না এর আয়তন হবে দৈর্ঘ্য গুণিতক প্রস্থ গুণিতক উচ্চতা। উচ্চতা বলি, গভীরতা বলি, যা বলি, তিনটে রাশি গুণ হলো। তিনটের একক একই হতে হবে। যদি মনে করি এটা সেন্টিমিটারে দেওয়া আছে, এটা সেন্টিমিটারে দেওয়া আছে এবং এটাও সেন্টিমিটারে দেওয়া আছে, তাহলে সেন্টিমিটার ইন্টু সেন্টিমিটার ইন্টু সেন্টিমিটার ইকুয়ালস টু সেন্টিমিটার কিউব। একে আমরা বাংলায় কি বলবো? ঘন সেমি। বোঝা গেল? তাহলে আয়তন বের করলে একক হয়ে যাচ্ছে ঘন সেমি। হয়েছে? এরপরে আমরা নিলাম একটি বর্গক্ষেত্র। সুন্দর। বর্গক্ষেত্র আমরা জানতাম এটি একটি বাহু এ, অপর একটি বাহু এ, এর সব সমান হয়। এরও আমরা ক্ষেত্রফল বের করতাম, ওই জন্য এর নাম কি? বর্গক্ষেত্র। ঠিক তাকে যদি আবার টেনে বাড়াই, একটা বক্স তৈরি হবে, একটা লুডোর ছক্কা কি রুবিক্স কিউব তৈরি হবে। এই রুবিক্স কিউবের এই আরেকটা বাহু এসে গেল যার মান এ।
তার মানে একে আমরা তখন কি বলবো, এর নাম হয়ে গেল ঘনক। কি হয়ে গেল? ঘনক। তো ঘনকের আয়তন কত? ঘনকের আয়তন হয়ে গেল এ ইন্টু এ সমান এ কিউব। বোঝা গেল? এবার আরেকটা জিনিস বোঝাই এই দুটোরই। এই যে পেন্সিল বক্সটাই বললাম, অনেক জিনিস আছে, আমি একটু বের করে দিই। এই যে পেন্সিল বক্সটা বললাম, তো এর ভেতরে যা মেটেরিয়াল আছে সবটা কি হয়ে গেল? আয়তন। এখন আমি বলছি না আমার আয়তন লাগবে না, এই যে বক্সটা খুলতে পারছি, এই ওপরের লেয়ারটা, এই একটা লেয়ার যদি ভেঙে বার করতে পারতাম, এই একটা লেয়ার, এই একটা লেয়ার, এই পেছনের লেয়ারটা, এই শুধু লেয়ার গুলোর কি ক্ষেত্রফল হবে? ওটা তো আর আয়তন হবে না। কেন আয়তন হবে না? না, এটা যখনই আমি এরকম আলাদা করে খুলছি তখন শুধু দৈর্ঘ্য আর প্রস্থ থাকছে, আর গভীরতাটা চলে গেল, তাই তো? ঠিক সেইভাবে এই লেয়ারটা যদি আমি এরকম কেটে বার করতে পারতাম, তাহলে কি হতো না, এরও একটা দৈর্ঘ্য আর প্রস্থ পেতাম, ওপাশে আর কিছু থাকতো না। তাহলে এইভাবে যখন আমি এইটাকে খুলতাম, তাহলে কিরকম হতো? দেশলাই বাক্সকে আমরা ভেঙেছি ছোটবেলায়, এই একটা সামনের পার্টটা পেলাম, এর মাথার উপর একটা অংশ আছে, এরকম একটা অংশ আছে, এর এই নিচে একটা অংশ আছে, সেটা এরকম আছে, এবং এর পাশে দুটো অংশ আছে, এরকম আর এরকম, ঠিক না? আর কি, ওই জিনিসটার পেছনের দিকে দেওয়ালে আর একটা অংশ ছিল, তার মানে এইরকম। বোঝা গেল? এটাকে যদি এরকম করে ফোল্ড করি, এইটা তৈরি হয়ে যাবে। হয়েছে? তাহলে 1 2 3 4 5 6 6টি তল পেলাম। এই প্রত্যেকটা তলকে যদি সেপারেট করে দিই, তাহলে এরকম একটা তল, এরকম লম্বা লম্বা 1 2 3 4টে তল এরকম আছে। তাহলে এই এক একটা তলের ক্ষেত্রফল বের করতে পারবো। তাহলে এই এক একটা ক্ষেত্রফলে বের করতে পারবো দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, এটারও দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, এইভাবে বের করতে পারবো। তাহলে তার বেলাও আমাদের এরকমও অঙ্ক থাকতে পারে যে প্রত্যেকটার আলাদা আলাদা তলের ক্ষেত্রফল বলো বা সমগ্র তলের ক্ষেত্রফল বলো। একটি আয়তঘনের সমগ্র তলের ক্ষেত্রফল বের করতে হলে তখন কি করতে হবে না, আমরা এখান থেকেই দেখতে পাচ্ছি যে এরকম 4টে আছে আর এরকম 2টো আছে, এইভাবে রোটেশন ওয়াইজ আমাদেরকে বলতে হবে। এটা হবে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। এরকম কটা আছে না স্যার, এরকম ওপাশে একটা আর এপাশে একটা আছে, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ এইদিকে একটা আছে আর ঠিক এইদিকে একটা আছে, দুটো। আবার যেই এরকম ঘুরিয়ে দেবো, এটা দৈর্ঘ্য ইন্টু এটা কি ছিল? গভীরতা। দৈর্ঘ্য ইন্টু গভীরতা, এরকম কটা আছে না স্যার? দুটো আছে। আবার ঠিক এই দিকে ঘুরিয়ে দেবো, তখন হবে এটা প্রস্থ, এইটার প্রস্থ, আর এটা গভীরতা, এরকম কটা আছে না স্যার? দুটো আছে। তাহলে একটি আয়তঘনের যদি আমি বলি যে সমগ্র তলের ক্ষেত্রফল কি হবে, সমগ্র তলের ক্ষেত্রফল কি হবে না, এই দৈর্ঘ্য ইন্টু প্রস্থ 2 গুণিতক দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, এরকম দুটো আছে, হয়েছে? এই যে সামনে একটা, একদম পেছন দিকে একটা, যোগ 2 গুণিতক প্রস্থ ইন্টু গভীরতা, লিখে দিলাম গভীরতা, প্লাস 2 গুণিতক গভীরতা গুণিতক দৈর্ঘ্য। হয়েছে? বোঝাতে পারলাম? তাহলে এবার কি করতে পারি, প্রত্যেকের গায়ে একটা করে 2 আছে, 2কে সবার সামনে বসিয়ে দিলাম, দিয়ে একসাথে লিখবো দৈর্ঘ্য গুণিতক প্রস্থ যোগ প্রস্থ গুণিতক গভীরতা যোগ গভীরতা গুণিতক দৈর্ঘ্য। বোঝা গেছে সমগ্র তলের ক্ষেত্রফল? এটা আছে নাকি আমি জানি না, কিন্তু এটা জেনে রাখা দরকার, সমগ্র তলের ক্ষেত্রফল বের করা। সেম প্রসিডিওর এরও হবে, এরও 6টা তল হবে, কিন্তু এর কি একটা পার্থক্য না স্যার, এর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা বা গভীরতা যাই বলি সব কি সমান। তাহলে আমাকে আলাদা আলাদা লিখতে হচ্ছে না। আমি যদি ধরে নিই প্রতিটা বাহু এ, তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল কি হওয়া উচিত না 2 ইন্টু এ ইন্টু এ প্লাস 2 ইন্টু এ ইন্টু এ প্লাস 2 ইন্টু এ ইন্টু এ। যেহেতু সবার মাপ সমান, কথায় লিখলে সেমই হতো, বাহু গুণিতক বাহু, বাহু গুণিতক বাহু, বাহু গুণিতক বাহু। তো সবাই কি হচ্ছে না 2a স্কোয়ার প্লাস 2a স্কোয়ার প্লাস 2a স্কোয়ার সমান আমি দেখছি 6a স্কোয়ার, অর্থাৎ 6 গুণিতক বাহু স্কোয়ার বা বাহু গুণিতক বাহু। বুঝতে পারলাম? তাহলে ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল 6 গুণিতক বাহু গুণিতক বাহু, আয়তমানের সমগ্র তলের ক্ষেত্রফল 2 গুণিতক ব্র্যাকেট দিয়ে দৈর্ঘ্য গুণিতক প্রস্থ যোগ প্রস্থ গুণিতক গভীরতা যোগ
গভীরতা গুণিতক দৈর্ঘ্য হলো। আয়ত ঘন আর ঘনকের মোটামুটি আমরা চিনে নিলাম, ভালো কথা। এবার আমরা দেখি গোলক। গোলকের কি ব্যাপার না, যখন বৃত্ত ছিল একটি কাগজের উপর বসেছিল, তখন তার একটা কেন্দ্র দিয়ে এই আর ব্যাসার্ধ দেওয়া ছিল, তার আমরা ক্ষেত্রফল বের করে ফেললাম পাই আর স্কয়ার। এই জিনিসটাকে আমি টেনে যখন তুলে নিয়ে এলাম, এটা একটি বলের আকার ধারণ করলো, হয়েছে। তখনই যখন বলের আকার ধারণ করলো, তখন ও একটা বড় জায়গা নিয়ে বসলো, তখনই এসে গেল ওর আয়তন। আয়তন কি না 4/3πr³। আয়তন মানে কি বলেছি, ঘন একক আসবে, তাহলে আর কবার গুণ হচ্ছে 3 বার, তাহলে এর একক হয়ে গেল কি না ঘন একক, হয়েছে। এবার এই বৃত্ত বা গোলক বাইরে একটা বাঁকা তল আছে, এই যে বাঁকা তলটার যদি আমি বলো ক্ষেত্রফল, কারণ কি বাঁকাটা একটা কি একটাই মাত্র তল, আমার কাছে কোনো বল জাতীয় কিছু নেই, এইটা আছে, এর সাইডটা দিয়ে বলতে পারি এই যে কার্ভ এরিয়াটা আছে, এই কার্ভ এরিয়াটার একটা ক্ষেত্রফল হবে, কারণ কি এটা তো যদি টেনে তুলি একটা স্টিকারের মতো বা একটা কাগজের মতো উঠে যাবে, তাহলে যে কাগজের মতোটা কি পাতলা, তার কোনো গভীরতা নেই, যখন গভীরতা নেই সেটা একটি তল, তার কি বের করতে পারি, বক্রতলের কেবলমাত্র ক্ষেত্রফল বেরোনো সম্ভব, তাহলে বক্রতলের ক্ষেত্রফল সম্ভব। বক্রতলের ক্ষেত্রফল কি সম্ভব, 4πr²। আছে তো সব, থাকা তো উচিত, ঘনবস্তু মানে থাকা উচিত। তাহলে বক্রতলের ক্ষেত্রফল আমি কি বোঝাতে পারলাম, এই বাইরের তলটাকে যদি আমি এখন খুলে ফেলি, একটা জিনিস পাওয়া যাবে, মনে করি ফুটবলটা ফেটে গেছে, তাহলে ফেটে গেলে চুপসে যাবে, চুপসে যাওয়ার পরে তোমার মনে হলো এর কোনো কাজে লাগবে না, কেটে ফেলি কাঁচি দিয়ে, কেটেছো একটা সাইড, কাটতে একটা খুলে যাবে, যেই খুলে যাওয়া যে তলটা পাওয়া গেল, ওই তলটার একটা ক্ষেত্রফল সম্ভব, কারণ তার আর তো কোনো সাইজ নেই, সে তো সব বেরিয়ে গেছে, তাহলে তার কি একটাই তল হয়ে গেছে, সে একটি তলে অবস্থিত, তাহলে তার এরকম আকার তো আর হবে না, এরকম টাইপের কিছু একটা হবে, এইটার আমরা ক্ষেত্রফল পেতে পারবো, বক্রতলের ক্ষেত্রফল, এটা হবে 4πr²। যখনই ক্ষেত্রফল চলে এলো r², তার মানে বর্গ একক, মাথায় থাকে যেন, বোঝা গেল। আচ্ছা, এইবার আমি যদি বলটাকে কেটে ফেলি, অর্ধেক করে ফেলি, হতেই পারে, না হওয়ার কিছু নেই, তাহলে এই অর্ধেক কাটা বলটার তো একটা আয়তন বা ক্ষেত্রফল সবই থাকবে, তাহলে অর্ধেক বলের আয়তন ক্ষেত্রফল কি হয়ে যাবে, যেহেতু অর্ধেক তাহলে আয়তন হবে অর্ধেক, তাহলে 2/3πr³। কি করে 2/3πr³, 4/3πr³ হচ্ছে পুরোটার আয়তন, তাকে অর্ধেক করব, হাফ দিয়ে গুণ করে দেবো, হাফ দিয়ে গুণ করলে 2 2 কেটে যাবে, তাই জন্য হবে, ঠিক আছে। এবার কি করতে হবে না বক্রতলের ক্ষেত্রফল, বক্রতলের ক্ষেত্রফলটা কি হলো না, তাই এটাও তো অর্ধেক হবে, হ্যাঁ তাই কথা, তাহলে এই ক্ষেত্রফলটা হয়ে গেল 2πr²। কিন্তু কি সমস্যা একটা তৈরি হলো না, যেই আমি বলটাকে কেটে ফেললাম, মনে করি এটাই একটা বল, এদিকটা নেই, যেই আমি এটা কেটে ফেললাম না, আমার অটোমেটিক্যালি এর তলায় একটা তল তৈরি হয়ে গেল, হলো এই তলায় একটা তল তৈরি হয়ে গেল, এই তলটার জন্য তারও তো একটা ক্ষেত্রফল থাকবে, যেহেতু আমরা বক্রতলের ক্ষেত্রফল বের করছি, তলটার ক্ষেত্রফল কিরকম হবে না, যেই আমি এটা ঘোরাবো দেখবো এটা কি বৃত্তের মতো লাগছে, তাহলে একটা বৃত্ত তৈরি হয়ে যাবে, এবং বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে πr², তাহলে এই 2πr² আর এই πr² যোগ হয়ে কি হয়ে গেল না 3πr², সরি স্কয়ার হলো। তাহলে একটি অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল 3πr², মাথায় থাকে যেন, হয়েছে। আমরা গোলকগুলো বুঝে নিলাম, গোলকের পরে আমরা আসি সিলিন্ডার, চোঙ, সুন্দর চোঙ, দেখি চোঙ কি বলে, চোঙ, চোঙ কিরকম দেখতে হয়, পাইপের টুকরো, হয়েছে। এই পাইপের টুকরোর কি কি মাপ আছে না, এই পাইপের টুকরোটাকে আমি যদি লম্বা করে দেখি, এই মার্কারটারই মতো দেখতে হবে পাইপের টুকরো, একে যেই আমি এইভাবে ঘুরিয়ে দেখবো, আমি কি দেখবো, এখানে জাস্ট একটা বৃত্ত দেখতে পাবো, আর কিছু দেখতে পাবো না, এদিকে আর একটা এদিকে একটা,
তাহলে আমি যদি এটাকে রোটেট করে দিই কি দেখবো? এইটা দেখবো। হয়েছে? তাহলে একটি বৃত্ত আছে, তার একটি ব্যাসার্ধ আছে, আর কি আছে? একটি উচ্চতা আছে, এই যে ব্যাসার্ধ, আর এই একটা বক্রতল আছে এইভাবে। হয়েছে? তাহলে এর প্রথমে আমরা যা দিয়ে দিয়ে শুরু করি সেগুলোই লিখি। কি না আয়তন। আয়তন কি হবে? না পাই আর স্কোয়ার। কোথায় পাই আর স্কোয়ার? না এই বৃত্তটার ক্ষেত্রফল পাই আর স্কোয়ার। এবং এরকম বৃত্ত একটি পাইপের মধ্যে কতগুলো আছে? না প্রত্যেকটা তলে একটা 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 করে কন্টিনিউয়াস আছে। যদি আমি মনে করি যে 1 টাকাকে সাজাচ্ছি পরপর পরপর পরপর, 1 টাকার কয়েন সাজিয়ে আমি এরকম একটা স্তম্ভ বানাতে পারি, পুরো দেখলে মনে হবে এই পেনের মতো, হবে তো? তাহলে প্রত্যেকটা 1 টাকার কয়েনের একটা করে ক্ষেত্রফল আছে, এবং সেটা কটা এরকম ক্ষেত্রফল আছে সেটা কি দিয়ে জানতে পারবো? তার উচ্চতা দিয়ে জানতে পারবো। তাহলে এর সাথে একটা উচ্চতা গুণ করে দেবো, তাহলেই হয়ে গেল পাই আর স্কোয়ার এইচ। অতএব একটি চোঙের আয়তনের সূত্র পাই আর স্কোয়ার এইচ হয়ে গেল। এরপরে কি আছে না বক্রতলের ক্ষেত্রফল। বক্রতল মানে কি? যে এই যে বাঁকা ভাবে যেটা আছে সেটার ক্ষেত্রফল। যদি আমি একটা কাগজ দিয়ে দেখাই, যদি আমি একটা কাগজ দিয়ে দেখাই, তাহলে আমি এই কাগজটাকে রোল করতে পারি। এই এই হয়ে গেল চোঙ। এই যে বাঁকা কার্ভ এরিয়াটা, মানে এই বাঁকাগুলো একে খুলে ফেললেই যে তৈরি হয়ে যাবে, এই তো কার্ভ এরিয়া। তাহলে এই কার্ভ এরিয়াটা পাবো, কার্ভ এরিয়া বের করা যাবে। বক্রতলের ক্ষেত্রফল কি হবে? না আমি দেখতে পাচ্ছি ওপরে একটা বৃত্ত আছে, নিচে একটা বৃত্ত আছে। বৃত্তটার তো ক্ষেত্রফল আমি নেব না, আমি বলেছি কেবল বাঁকাটা। তাহলে আমি যদি এই বৃত্তটার এই বাইরের রিংটার ক্ষেত্রফল, রিংটার দৈর্ঘ্য বলতে পারি, তাকে দিয়ে উচ্চতা গুণ করলে না আমি এই বাঁকা তলটা পেয়ে যাবো। তা আমরা জানি বৃত্তের পরিসীমা বা পরিধি কত? বৃত্তের পরিধি 2πr। এই 2πr এর সাথে যদি আমি উচ্চতা গুণ করি, তাহলে আমি বক্রতলের ক্ষেত্রফল পেয়ে যাব। বক্রতলের ক্ষেত্রফল বোঝা গেল? বোঝাতে পারলাম? এই বৃত্তের এই কালো দাগটা যেটা টেনেছি আমি, ওইটার দৈর্ঘ্য বের করলাম। এইরকম দৈর্ঘ্য এইচ অব্দি আছে, লম্বা করে দিয়েছি, তাহলে এইচ অব্দি আছে, তাহলেই আমার হয়ে যাবে। যদি এটা খোলা থাকতো, আয়তক্ষেত্রের সূত্রে প্রস্থ গণিত দৈর্ঘ্য হতো। যেহেতু এটা খোলা নয়, এরকম বাঁকা, তাহলে সেই প্রস্থটাই তো এইভাবে বেঁকে রয়ে গেল। তাহলে এই প্রস্থটা কি? এই 2πr। 2πr এর সাথে উচ্চতা গুণ হয়ে গেল, তাহলে এই বক্রতলের ক্ষেত্রফল হয়ে গেল। খুব ভালো কথা। আর কি আছে না আমি আর একটা জিনিস জানি, এটা বলুন। সমগ্র তলের ক্ষেত্রফল। সমগ্র তলের ক্ষেত্রফল। আয়তঘন এবং ঘনক, গোলক, ওদেরকে কেটে কুটে দেখাচ্ছিলাম, তাহলে একেও তো হবে। তো কি হবে? হ্যাঁ, এই তো একটা বক্রতলের ক্ষেত্রফল, তাহলে নিশ্চয়ই এ থাকবে, 2πr থাকবে। এর সাথে কি সমস্যা? না এই রকম একটা বৃত্ত নিচে আছে, এইরকম একটা বৃত্ত ওপরে আছে। কি রকম? না এইটা তো ফাঁকা, ফাঁকা নয়, এখানে ঢাকা আছে, এখানেও ঢাকা আছে, ঠিক আছে? তাহলে এই যে ঢাকা জায়গাটা আছে, এটা একটি বৃত্ত, এটা একটি বৃত্ত, তাহলে এইগুলো তো একটা ক্ষেত্রফল থাকা উচিত, নিশ্চয়ই থাকা উচিত। এর ক্ষেত্রফল পাই আর স্কয়ার, এর ক্ষেত্রফল পাই আর স্কয়ার, পাই আর স্কয়ার। তাহলে কটা পাই আর স্কয়ার? না দুটো পাই আর স্কয়ার। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল এটা হয়ে গেল। একে দেখতে সুন্দর বানাতে পারি না কিভাবে? না যেটা যেটা দেখতে পাচ্ছি একই আছে, তাদেরকে এক জায়গায় দিয়ে দিলাম জমা, এইচ প্লাস আর। বোঝা গেল? যেহেতু দেখতে পাচ্ছি এখানে ম্যাক্সিমাম ঘাত আছে স্কয়ার, তার মানে এর একক হবে বর্গ একক। বোঝা গেল? তাহলে আমরা চোঙ অব্দি জেনে গেলাম। এবার দেখবো শঙ্কু। হলো তো, এবার আমরা শঙ্কুটা দেখে নিই। চোঙ হয়ে গেল, শঙ্কু দেখলেই হয়ে যাবে মোটামুটি। তারপর আমরা অঙ্কে ঢুকে যাব। শঙ্কু, শঙ্কু কি না কোন? শঙ্কুকে কিরকম দেখতে? এইরকম দেখতে, জন্মদিনের টুপির মতো। হয়েছে তো? এরও আমি যদি নিচ থেকে দেখি, এরকম একটা বৃত্ত দেখতে পাবো, ওপর থেকে দেখলে একটা ডট, ঠিক আছে? তো বৃত্ত মানেই তার একটি ব্যাসার্ধ থাকবে আর, হ্যাঁ, তার মানে এর একটা ক্ষেত্রফল থাকবে। আর এই এর কি কি আছে না এর একটা উচ্চতা আছে, শীর্ষবিন্দু আছে। আর কি একটা জিনিস ভালো করে দেখতে পাচ্ছি, দেখো যদি আমি এইভাবে জুড়ি, এই একটা বাহু পাবো না?
তাহলে এটাকে আমরা কি বলি, স্ল্যান্ট হাইট, বা এটার বাংলা কি স্ল্যান্ট হাইটের মনে নেই আমার, ঠিক আছে। তো স্ল্যান্ট হাইট এটার বাংলা আমার ঠিক এখন মাথায় আসছে না। তো এই একটা উচ্চতা পাবো, বক্র উচ্চতা বা এমন সামথিং কিছু একটা হবে, ঠিক আছে। তো এর আয়তন আছে, তো এর আয়তন কি, আয়তন হচ্ছে 1/3 পাই আর স্কয়ার এইচ। এই পাই আর স্কয়ার এইচ লেখাটা খুব চেনা চেনা লাগছে, কি না চোঙের একটু আগে আমরা আয়তন পড়েছিলাম পাই আর স্কয়ার, তারই 1/3 অংশ হয় হয়েছে। এর বক্রতলের ক্ষেত্রফল কি হবে, বক্রতলের ক্ষেত্রফল, শুধু বক্রতলের ক্ষেত্রফল, তার মানে কোনটা না, আরে এই এরকম বানাতে পারি। এই তো শঙ্কু, সরি হ্যাঁ শঙ্কু হয়ে গেল, নিচটাকে এইভাবে এইভাবে মুড়ে দিলে এই তো হয়েছে। তো এই যে কার্ভ এরিয়াটা এইভাবে খুললে একটা কার্ভ এরিয়া পাবো, এই যে কার্ভ এরিয়াটা হচ্ছে এর একটা ক্ষেত্রফল হবে না, কার্ভ এরিয়ার ক্ষেত্রফল কি হয়ে যাবে না, এটা যদি আমি এস ধরি, পাই আর এস হয়েছে, দুটোর সাথে গুণ আছে আর আর এস এর, তাহলে কি হবে বর্গ একক হবে, সুন্দর হয়েছে। আর কি আছে, যদি বলি সমগ্র তলের ক্ষেত্রফল বলো, তাহলে সমগ্র তলের ক্ষেত্রফলে কি হবে না, বক্রতলের ক্ষেত্রফল তো লাগবেই, তার সাথে নিচে একটি বৃত্ত পড়ে আছে, তার ক্ষেত্রফলটা দিতে হবে না, এই যে এই বৃত্তটা, তার ক্ষেত্রফল দিলাম। তাহলে এখান থেকে আমি সাজালে হয়ে যাবে পাই আর কমন এস প্লাস আর, হয়েছে। তাহলে কি হয়ে গেল, পাই আর কমন এস প্লাস আর, তাহলেই হয়ে যাবে। দেখো এখানে সর্বোচ্চ ঘাত আছে 2, এখানেও দুটো গুণ, এখানেও দুটো গুণ, তাহলে এটা হয়ে যাবে বর্গ একক। মজা হতে পারলাম, তাহলে শঙ্কু হয়ে গেল। মোটামুটি এইগুলোই থাকে, আর কিছু নেই তেমন। আর যদি মাঝখানে কিছু বেরোয় সেটা আমি তখন বলে দেবো। মোটামুটি এখন আমি বোঝাতে পেরেছি।